নর্মালি এই মুহূর্তে আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যার দেশ, অর্থাৎ চীনকেও আমরা ছাপিয়ে গেছি, আমরা সবাই জানি। আমাদের দেশে জনসংখ্যা সবচেয়ে বেশি। আমরা আগেই বলতাম গণতন্ত্র হিসেবে আমরা পৃথিবীতে সবচেয়ে বড়, এখন জনসংখ্যার দিক থেকেও আমরা সবচেয়ে বড়। ঠিক। কিন্তু এত বড় গণতন্ত্রকে যখন এগিয়ে নিয়ে যেতে হয়, পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যার দেশটা যখন সংসদীয় গণতান্ত্রিক পথে চলতে চায়, তখন বোধহয় বেশ কিছু চ্যালেঞ্জও তার মধ্যে আসে। এবং সেই সব বেশ কিছু চ্যালেঞ্জ, মানে আমাদের এই গর্বের, আমাদের এই গরিমার জায়গাটার পাশাপাশি সেই কিছু চ্যালেঞ্জের মুখোমুখিও বোধহয় আমাদের দাঁড়াতে হচ্ছে। এবং সেই জন্যই প্রশ্ন উঠছে যে এক দেশ এক ভোটের পথে আমরা এগোতে পারি কিনা। তার কারণ আমরা মাঝে মধ্যেই দেখছি হয় এই রাজ্যে নতুন সরকার গড়ে উঠছে তো পাশের রাজ্যে পড়ে যাচ্ছে, এবং এই যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় নির্বাচনের ব্যবস্থা, সেই নির্বাচনের ব্যবস্থার কারণে সারা দেশে প্রায় বছরভর বা 5 বছর একটা সরকারের মেয়াদ থাকে, একটা কেন্দ্রীয় সরকারের বা দেশের সরকারের। তার মধ্যে বারবার আচরণবিধি, আদর্শ আচরণবিধি লাগু হয়ে যায়, কারণ কোনো না কোনো রাজ্যে নির্বাচন চলে আসে এবং তাতে উন্নয়নের গতিবেগও অনেকটা বাধাপ্রাপ্ত হয়, এমনটা অনেকেই বলছেন। এবং সেই জন্য এক দেশ এক ভোটের একটা তত্ত্ব উঠে আসছে যে দেশের কেন্দ্রীয় সরকারের নির্বাচনের সঙ্গে সঙ্গেই দেশের সবকটি রাজ্যের বিধানসভার নির্বাচনও হয়ে যাবে। কিন্তু সেটা কতটা সম্ভব, এত বড় গণতন্ত্রের এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে সেটা পারবে, নাকি তাতে পরিস্থিতি আরও গড়বড় হবে? এর বাইরেও একটা শ্রেণী মনে করছেন যে আসলে এগুলো করার কোনো প্রয়োজনীয়তাই নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথায় ভারতবর্ষের আগামী 25 বছর হবে অমৃতকাল। যে অমৃতকাল হচ্ছে উন্নয়নশীল দেশ থেকে, বিকাশশীল দেশ থেকে ভারত বিকশিত দেশে পরিণত হবে। ভারতবর্ষের কাঠামোগত, যুক্তরাষ্ট্রীয় কাঠামোগত যে চরিত্র তা বর্ণনা করতে গিয়ে অনেকেই একটি শব্দবন্ধ বলেন, তা হলো ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কিন্তু আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের যে বিভিন্নতা, ভারতবর্ষের বিভিন্নতাই হচ্ছে ভারতবর্ষের অভিন্নতার একমাত্র সূত্রধার। অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি না, ভারতবর্ষের ডাইভার্সিটি ইজ ইউনিটি। তাই আজকে ভারতবর্ষকে এক করার জন্য বিশ্বকাপ ক্রিকেট যদি সারা ভারতবর্ষকে এক হয়, ক্রিকেট যদি একটা উপাদান হয়, এক দেশ এক ভোটও তার একটা উপাদান, যা বিভিন্নতাকে অভিন্নতায় রূপান্তরিত করে। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র কিন্তু পৃথিবীর সুন্দরতম গণতন্ত্রেও পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে বিভিন্ন সময়ে ভারতবর্ষের নির্বাচনী সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এত বড় গণতন্ত্র যেভাবে পরিচালিত হয়েছে। কিন্তু এই 75 বছর কালখণ্ডের মধ্যে প্রায় 60-70 বছর যেভাবে একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে একটি সরকার বারবার এদেশের গণতন্ত্রকে কখনো কখনো আঘাত করেছে, জরুরি অবস্থায় হোক, 356 ধারার মতো ধারা প্রয়োগ করার ফলেই হোক না কেন, যে আমাদের অনেক ক্ষেত্রে এই গণতন্ত্রে কোথাও কুঠারাঘাত হয়েছে। 2019 সালে খরচ হয়েছে 9,000 কোটি টাকা। গোটা দেশের মানুষ বারবার ভোটের লাইনে দাঁড়ায় এমনটা নয়, ত্রিস্তরীয় নির্বাচনে, বিধানসভা, লোকসভা এবং ত্রিস্তরীয় লোকাল বডি ইলেকশনে মানুষ ভোট দিতে যায়। একদম একটা মানুষের জন্য গোটা দেশে প্রত্যেকটা দিন মনে হয় যেন নির্বাচনের জন্য তিনি ব্যস্ত। সেটা হচ্ছে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে নির্বাচনী প্রধানমন্ত্রী বললেও ভুল বলা হবে না। 2014 সালে মনমোহন সিং যখন 13 সালে কর্ণাটকের ইলেকশনে দুটো মাত্র র্যালি করেন, সেখানে 2021-এর নির্বাচনে আমাদের রাজ্য পশ্চিমবাংলায় 14 দিনে 23টা র্যালি করেন একটা দেশের প্রধানমন্ত্রী। আচ্ছা বলুন তো, অজুহাত কী দেওয়া হচ্ছে? খরচ বাঁচানোর জন্য। আমি বলছি ভারতীয় জনতা পার্টি 5,000 কোটি টাকার চাঁদা পেল ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। একটা গোটা দেশ জুড়ে নির্বাচনে খরচ বেড়ে গেল। গোটা দেশের ইতিহাসে সর্বপ্রথম 2019-এর নির্বাচন 9,000 কোটি টাকা খরচ করে নির্বাচন হলো। আমি জানি না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বক্তব্য জগন্নাথ দ্বারা শুনেছেন কিনা, যিনি বলছেন প্রথম মাসে দেব 2,000, তারপরের মাসে 2,500, তারপরের মাসে 2,750, তারপর 3,000। নির্বাচন এলে এই ঘোষণাগুলো তো করতে হয় ভারতীয় জনতা পার্টিকে। ঠিক যেমন একদম একমত আমি। দেখুন, ওয়ান নেশন ওয়ান ভোটের সবচেয়ে কট্টর সমর্থকের নাম ভারতীয় জনতা পার্টি, আর একজন কট্টর সমর্থক সামনে এসছেন, তার নাম প্রশান্ত কিশোর, যিনি হচ্ছেন এই পলিটিক্যাল অ্যানালিস্টের ভূমিকা পালন করেছেন ভারতীয় জনতা পার্টির আর তৃণমূল কংগ্রেসের। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর গোটা দেশে নরেন্দ্র মোদী, যারা এক ব্যক্তির ওপর ভোটে নির্বাচনের মুখোশ তৈরি করতে চান। প্রথম যে শব্দটি বলতে চাই সেটি হচ্ছে যে ঘন ঘন ভোট উন্নয়নের পরিপন্থী। আমি যদি দেখি যে 2021 সালে পশ্চিমবঙ্গে অ্যাসেম্বলি হয়েছে, 2022-এ আমাদের পৌরসভা নির্বাচন হয়েছে, 2023-এ আমাদের পঞ্চায়েত নির্বাচন হয়েছে, 2024-এ আমরা আবার পার্লামেন্ট ইলেকশন ফেস করছি। এবার আপনাদের সামনে রাজ্যে
বা দেশে একটা নির্বাচন যখন অনুষ্ঠিত হয় তখন সেই রাজ্যের বা দেশের কি ধরনের পরিস্থিতি তৈরি হয়, মডেল কোড অফ কন্ডাক্ট থেকে শুরু করে কিভাবে আমরা ইলেকশন যারা পরিচালনা করেন তাদেরকে যুক্ত করা, উন্নয়নের কাজ থমকে যাওয়া, আমার মনে হয় উদাহরণ দেওয়ার দরকার পড়ে না কেন এই নির্বাচনের সংখ্যা কমানো দরকার। সৈকত একটা খুব সুন্দর কথা বলেছে যে লোকসভা বিধানসভা আলাদা করলে কি হয়, একসাথে করলে কি হয়। আমি শুধু একটা উদাহরণ দিতে চাই এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে 2014 সালে অন্ধ্রপ্রদেশে লোকসভা এবং বিধানসভার ভোট একসাথে হয়েছিল এবং সেই সময় খরচা হয়েছিল 490 কোটি টাকা। 490 কোটি টাকা, প্রায় সম সাইজের একটি রাজ্য মহারাষ্ট্র, তারা যখন লোকসভা এবং বিধানসভা ভোট আলাদাভাবে করে সেই খরচা দাঁড়াচ্ছে বিধানসভায় 490 কোটি টাকা এবং লোকসভায় 461 কোটি টাকা। খরচাটা পৌঁছে যাচ্ছে হচ্ছে প্রায় 1000 কোটি টাকার থেকে। এই যে সামগ্রিক যে আলোচনা, সেই আলোচনার মধ্যে দিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই যে প্রয়োজনীয়তা নাকি নিখাত রাজনীতি, আমার মনে হয় যে কিছু কিছু রাজনৈতিক দল রাজনীতি করবার ক্ষেত্রে প্রয়োজনীয়তাটাকে সামনে না নিয়ে আসতে ভয় পান। আমার মনে হয় যে কিছু কিছু রাজনৈতিক দল রাজনীতি করবার ক্ষেত্রে প্রয়োজনীয়তাটাকে সামনে না নিয়ে আসতে ভয় পান। এই যে উল্টো দিকে শঙ্কর দ্বারা বসে আছে, জগন্নাথবাবুরা বসে আছে, আমরা বসে আছি, ইলেকশন নিয়ে আলোচনা করছি, তাও কিন্তু কনসেনসাস নয়। এখানেও কিন্তু একটা ডিফারেন্স আছে। ভারতবর্ষের মতন একটা রাষ্ট্রে আমরা যেখানে প্রণববাবু একটা দুর্দান্ত কথা বলতেন যে পার্লামেন্টারি ডেমোক্রেসি 3টে ডি এর উপরে দাঁড়িয়ে আছে, ডিবেট, ডিসকাশন অ্যান্ড ডিসেন্ট। যে পার্লামেন্টারি ডেমোক্রেসি ভারতবর্ষে দাঁড়িয়ে ডিবেট, ডিসকাশন অ্যান্ড ডিসেন্ট 3টে জিনিসের উপরে চলে, সেখানে কখনোই একটা জিনিস, এক বস্তু, একটাকেই মানতে হবে, এই জিনিসকে কোনোদিন মান্যতা দেয়া যায়নি এবং যাবে না। আমরা যদি সবাই এখন বলা শুরু করি সব ভারতবর্ষের লোক ধুতি পাঞ্জাবি পরবে, আমি ঈশানকেই বলছি ঈশান মানবে না, আমি সৈকতকে বলছি সৈকত মানবে না, শঙ্করদাও না মানতে পারে, শঙ্করদা মাঝে মাঝে ধুতি পরে বা কখনো কখনো পায়জামাও পরে, তো সেইখানেও কোনো কনসেনসাসে আসবে না। এখন যদি সবাই বলে যে সবাইকে এখন রাজমা চাওয়াল খেতে হবে, বাঙালিরা মানবে? মাছ বাচ্চারা এখন রাজমা চাওয়াল খাওয়ার দিকে কেউ মানবে না। যে উই বিলিভ ইন ইউনিটি ইন ডাইভার্সিটি। আজকে জিওগ্রাফিক্যালি আপনি ভাবুন যে আজকে ধরুন শীতকালে একটা নির্বাচন হচ্ছে, সাউথ ইন্ডিয়ার লোকেরা হয়তো খুব সুন্দর মজা সেই ইলেকশনটা করতে পারবে, কিন্তু কাশ্মীরের লোকেরা যারা বরফে তাদের বাড়ি ঘরদোর ডেকে যাবে, তারা ইলেকশনটা করবে কিভাবে? আমি আপনাদের বলছি, এই যে মুখে কথা বলে দেওয়া যে ইলেকশন এক জায়গায়, এক ইলেকশন একসাথে হবে, ধরুন কথার কথা বলছি লোকসভা ডিজলভ হয়ে গেল 5 বছরের আগে, তখন সঙ্গে সঙ্গে কি অ্যাসেম্বলি করে ডিজলভ করে দেওয়া হবে? এই ফিজিবল পয়েন্টগুলো আজকে লোকেরা এই যে কথাগুলো বলছে, 1 নেশন 1 ইলেকশন, একটা ল কমিশন করে দেওয়া হলো, যথেচ্ছভাবে যাদেরকে ইচ্ছা হলো একটা 8 জনের প্যানেল করে দেওয়া হলো, সেখানে বিভিন্ন ডিসেন্ট আছে, সেখানেও অনেক রকম তর্ক বিতর্কের জায়গায় ছিল, কাদেরকে রাখা হয়েছে কাদেরকে রাখা হয়নি, সেখানেও যে একটা ওভারঅল কনসেনসাসের জায়গা সেটাও দেখা যায়নি। কি দরকার এটা করতে গেলে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার। ভারতবর্ষের ডিউরেশন অফ লোকসভা, ডিউরেশন অফ অ্যাসেম্বলি, 356, আর্টিকেল 356, এগুলো সবকটার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার। এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো করতে গেলে পার্লামেন্টের যেরকম র্যাটিফিকেশন লাগবে, 2/3 মেজরিটি যেরকম লাগবে, সাথে সাথে স্টেট লেজিসলেচারদের 50% র্যাটিফিকেশন লাগবে। আমার বিপক্ষে যারা আছে তারা রাজনীতি করছে, যেটা মোদি ফোবিয়া তারা করছে। ঠিকই বলেছে শঙ্করদা, ঠিকই বলেছে, মোদি ফোবিয়া গ্রাসিত এরা। ভিন্নতা কোথায়? কেন্দ্র সরকারের যেই কাজ, রাজ্য সরকারের তো একই কাজ, গরিব মানুষের উন্নয়ন করা, দেশের উন্নয়ন করা, গরিব মানুষের কল্যাণ করা। রাজ্যের যে নির্বাচিত যে সরকার, তার কি হাতি ঘোড়া কোনো অন্য কাজ? আর কেন্দ্রের যে নির্বাচিত সরকার, তার হাতি ঘোড়া কোনো অন্য কাজ? একই জায়গায় যেতে হবে, রুট একই আছে, নির্বাচনই করতে হবে, যেতে ধর্মতলাই হবে। নানান রকমের বাস রুট আছে ঠিকই, কিন্তু ওই রুট দিয়েই যেতে হবে, কেউ কাউকে চাপাচ্ছে না বর্দা, যে একই জায়গায় যেতে হবে, উন্নয়নের কাজই করতে হবে। আর উন্নয়নের কাজের করার রাস্তাও একই, নির্বাচন। তো একসাথে হলে কি অসুবিধা আছে? কি অসুবিধা আছে? দেবাশিস দার কথা শুনে একটা জিনিস যেটা আমি তখন জাস্ট মিস করি, একটা জিনিস, উনি যে ফিজিবিলিটির কথা বলছেন, এই পঞ্চায়েত নির্বাচনে আমাদের রাজ্যে অভিজ্ঞতা আছে, এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে ফোর্সের কত শর্টফল, রাজ্যের পর্যাপ্ত ফোর্স নেই, সিভিক দিয়ে নির্বাচন করাতে হয়।
গোটা রাজ্যে এবং সারা গোটা ভারতবর্ষে নির্বাচন করাতে গেলে সেই পর্যাপ্ত ফোর্স আছে তো? তখন আবার সিভিকদের দিয়ে সারা ভারতবর্ষে নির্বাচন হবে না তো? পর্যাপ্ত ইভিএম, পর্যাপ্ত ভিভিপ্যাট, এই জিনিসগুলো খুব না ইম্পর্টেন্ট। একটা জগন্নাথ বলবেন, আমি একটা খুব সহজ করে বলিনি। সেখানে আপনি ঠিকই বলেছিলেন, আপনাদের ওখান থেকে কথাটা উঠেছিল যে দুভাবে করার প্রশ্ন হচ্ছে, লোকসভা বিধানসভা একসঙ্গে হবে আর লোকাল বডিগুলো আলাদা রাখা হচ্ছে, বাইরে রাখা হচ্ছে। চিন্তা করার নেই আপনার, গোটা ভারতবর্ষে সিভিক দিয়ে ভোট করতে কোনো চিন্তা নেই। সময় একদম শেষ। কথা হোকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে কথা হবে, কথা হচ্ছে, আরও কথা হোক। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নমস্কার।